সামনের যে বিধানসভা নির্বাচনটা আসছে সেখানে কি ভাবছো? বামপন্থাই একমাত্র বিকল্প, সেই সেই বিশ্বাস আমার রয়েছে। তো সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে দেখছো সেটাকে? হ্যাঁ, কথাটার সাথে আমি একমত, বামপন্থাই বিকল্প। কারণ সালটা 1905, বঙ্গভঙ্গ আন্দোলন চলছে। আর সেই সময় ব্রিটিশরা মানে W.R. কার্লাইল তিনি একটা সার্কুলার জারি করলেন। কি ছিল সেই সার্কুলারে? সেই সার্কুলারে ছিল যে এই যে বঙ্গভঙ্গ আন্দোলন চলছে বা এই যে স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই স্বাধীনতা সংগ্রামে কোনোভাবেই কোনো শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী অংশ নিতে পারবে না। মানে কোনো সশস্ত্র বিপ্লব হোক, এমনি বিপ্লব হোক, আন্দোলন হোক, প্রতিবাদ হোক, সেগুলো করা যাবে না, পিকেটিং করা যাবে না। তো এরকম একটা কার্লাইল সার্কুলার জারি হলো। এই সার্কুলার যারা মানলেন না তাদেরকে, সেই সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল কলেজ থেকে ছাড়িয়ে দেওয়া হলো, মানে তাড়িয়ে দেওয়া হলো লিটারেলি। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই সমস্ত মানে এই সার্কুলার মানলেন না তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হলো। তারপর তারপর এই যে বিক্ষুব্ধ গোষ্ঠী শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, তারাই তৈরি করলেন জাতীয় শিক্ষা পরিষদ। আর সেই জাতীয় শিক্ষা পরিষদে সেই সময়ে রাজা সুবোধ মল্লিক, এই যে সুবোধ মল্লিক স্কোয়ার আছে, সেই রাজা সুবোধ মল্লিক, এই যে রাজা উপাধি ওনার, এই রাজা উপাধি কিন্তু কোনো ব্রিটিশ বা নবাবদের দেওয়া নয়, মানুষ ভালোবেসে ওনাকে রাজা বলতেন। তো সেই রাজা সুবোধ মল্লিক তিনি ওই জাতীয় শিক্ষা পরিষদে 1,00,000 টাকা দিলেন সেই সময়, মানে ব্রিটিশ আমলে 1905-এ। সেই জাতীয় শিক্ষা পরিষদের সেই যে তহবিলে টাকা এলো এবং আরো অন্যান্য মানুষজনও দিয়েছিলেন, সেই থেকে তৈরি হলো, সেই টাকা থেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুঝতেই পারছেন আমি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছি, কিন্তু হঠাৎ করে আমি কেন এত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলছি? তার কারণ হচ্ছে এ রাজ্যের বেশ কিছু দুষ্টু লোক আর তার সঙ্গে একটু দুষ্টু দুষ্টু সাংবাদিক যারা, তারা কিন্তু যাদবপুরকে নিন্দে মন্দ করার এতটুকুও সুযোগ ছাড়ে না। মানে তারা একটা এরকম কনসেপ্ট তৈরি করতে চায় যে যাদবপুর মানেই এখানকার ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা তারা গাঁজা খায়, তারা দেশদ্রোহী, তারা কাশ্মীর মাঙ্গে আজাদি লেখে দেওয়ালে। তো এই যে এত নেগেটিভ প্রচার যাদবপুরের বিরুদ্ধে, এটা কেন? সেটা নিয়ে কথা বলবো। এখানকার কিছু ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি এই বিষয়টা বোঝার চেষ্টা করব, কারণ যাদবপুর সেই স্বাধীনতা সংগ্রামের আমল থেকেই প্রতিবাদী এবং বিপরীতগামী, আর কি উল্টো পথে হাঁটে। তো এখন যাদবপুর কোন পথে হাঁটছে? আসুন একটুখানি কথা বলি তাদের সঙ্গে। আমার নাম ঈশানা সেন। আচ্ছা, তুমি এখানে মানে যাদবপুরে আর কি পড়ছো? আমি কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ছি, PG1। আচ্ছা, তো যাদবপুর মানেই একটা নেগেটিভ প্রচার, সে তো এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। মানে দুষ্টু লোকেরা বলে যে যাদবপুর মানেই দেশদ্রোহী, যাদবপুর মানেই সেখানকার ছেলেমেয়েরা গাঁজা খায়। কি বলবে এটা নিয়ে? এইটা নিয়ে বলবো যে এইগুলো তারাই বলে যারা জানে যে যাদবপুর নিয়ে কথা বলতে পারলে ট্রেন্ডিং টপিকের মধ্যে থাকা যায়, তার জন্য তারা বলে। কিন্তু এখনো যাদবপুরের যদি হিসাব দেখা যায় একাডেমিক এক্সিলেন্সের দিক থেকে, তাহলে দেখতে পারবেন যে যাদবপুর এখনো অব্দি সব জায়গায় সেরা শিরোপায় আছে। এবং দ্বিতীয় কথা, সবাই গাঁজা খায় বা দেশদ্রোহী, এইগুলোকে আপনি কিভাবে বিচার করবেন সেটা ডিপেন্ড করছে। দেশদ্রোহী বলতে বা দেশপ্রেমী বলতে আদতে কি বোঝায় সেটা একটা ডিপেন্ডেবল জায়গা। দেশপ্রেমী মানে তো এমনটা না যে আমার দেশে খারাপ কাজ হয়ে যাচ্ছে আমি সেটার প্রতিবাদ করব না, সেটাও কোনো রকম দেশপ্রেম না। যদি আমার দেশের, যদি আমার বাড়ির একটা দেওয়ালের পলেস্তারা খসে যায় আমি তো বলবো যে পলেস্তারা খসে গেছে, ঠিক সেরকম ভাবেই দেশের খারাপ কাজ করলে সেটা নিয়েও যেন আমি বলতে পারি, সেই ধকটাও যেন আমার থাকে। তোমার নাম কি? আমার নাম শ্রীতমা কর্মকার, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের। আচ্ছা, তো যাদবপুরের দেওয়ালে দেওয়ালে নাকি কাশ্মীর মাঙ্গে আজাদি লেখা হচ্ছে, আর এটা নাকি প্রচন্ড ভাবে দেশদ্রোহিতা, কি বলবে? না, আমার মনে হয় যদি সরকারের বিরুদ্ধে কথা বলাটাকে দেশদ্রোহিতা হিসেবে টার্ম করে দেওয়া হয় তাহলে সেটা দেশদ্রোহিতা নয়। আমার দেশে যদি খারাপ কিছু হয় সেটা আমি যদি সোচ্চারে বলতে না পারি তাহলে আমি দেশকে কোনোদিনও ভালোই বেশি উঠতে পারলাম না। যেটা খারাপ হচ্ছে আমি বলবো। যেমন ইন্ডিয়া ক্রিকেটে জিতলে যতটা আনন্দ করি, তেমন আমি এখানেও জানি যে যদি আমার দেশে খারাপ কিছু হয়, দুর্নীতি হয়, মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন ওঠে, তার ফ্রিলি বাঁচা নিয়ে প্রশ্ন ওঠে, তার ডেমোক্রেটিক রাইটের উপর প্রশ্ন ওঠে, তাহলে সেটাকে আমার প্রশ্ন করতে হবেই। সেটা সরকারের বিরুদ্ধে কথা বলা যদি দেশদ্রোহিতা হয় তাহলে সেটা কিছু বলার নেই।
তো সরকারের বিরুদ্ধে কথা বলাটা অবশ্যই দেশদ্রোহিতা নয়, সেক্ষেত্রে তোমার কাছে দেশপ্রেমের সংজ্ঞা কি? আমার কাছে দেশপ্রেমের সংজ্ঞা বলতে কোনো মানে ওরম ভাবে মানে ডেফিনেশন আমার কাছে ওভাবে নেই। যেটা আমি বললাম যে দেশকে যেভাবে মানে সহজ কথায় বলতে গেলে, যেমন ক্রিকেট টিমে জিতলে বা খুব ভালো একটা সিনেমা বেরোলে আমি যে ওমা আমার মানে এ আর রহমান অস্কার পেয়েছে, সেটাও যেমন আমার ভালো লাগছে, যেমন খারাপটাকে খারাপ বলা, সেই মেরুদণ্ডটা যেন আমার থাকে, সেটাই আমার কাছে বেশ। ছাত্র রাজনীতি এবং পড়াশোনা এই দুটোকে খুব আলাদাভাবে না দেখে একসঙ্গেই দেখা হয়, এবং কোনোভাবে এটা দেখা হয় না যে ছাত্র রাজনীতি করছে মানে সে বকে গেল, তার দ্বারা পড়াশোনা হবে না। এই জিনিসগুলো এই কয়েকটা স্পেসে এখনো পর্যন্ত ভারতবর্ষে দেখা হয় না, দুটোকে খুব সম্পৃক্ত করে দেখা হয়। তো সেখান থেকে আমার প্রতিবাদটা এই জায়গায় যে যাদবপুর পশ্চিমবঙ্গের ভেঙে পড়া ধসে যাওয়া শিক্ষা ব্যবস্থার মানে শেষ টিম টিম করে জ্বলতে থাকা টুনি বাল্বটা, তো টুনি বাল্ব বলাটা ভুল হবে, মানে প্রদীপ বলা যেতে পারে, বা যাই হোক। তো সেখান থেকে যে শাসক প্রতিনিয়ত চায় সরকারি শিক্ষা তুলে দিতে, চায় শিক্ষা ব্যবস্থা প্রাইভেটদের হাতে তুলে দিতে, প্রাইভেটাইজ করে দিতে, সেই শাসক সবসময় চাইবে এই ধরনের ইউনিভার্সিটিকে কালিমালিপ্ত করতে, এর মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরি করার চেষ্টা করতে। কিন্তু সেখান থেকে আমার প্রতিবাদটা এই জায়গায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাতে মুক্ত চিন্তার পরিসর আছে, এবং এই মুক্ত চিন্তার পরিসর কতটা আমাদের সবার জন্য দরকার, সেটাকেই আমি মানুষকে বোঝাবো, সেটাকেই আমি আমার তোমার নাম কি? আমার নাম তনিকা। আচ্ছা, আচ্ছা, কি পড়ছো তুমি? আমি ইন্টারন্যাশনাল রিলেশনস ইউজি 2। আচ্ছা, এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ছো তুমি, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কি বলবে? ভারতবর্ষ তথা গোটা বিশ্বই তো মানে যুদ্ধের জাতাকলে আটকে গেছে, এবং জাতাকলটা এমনই একটা পরিস্থিতিতে আমাদেরকে এনে দাঁড় করিয়েছে যে সমস্যাটা শুধুমাত্র আর মানে দেশের সাথে দেশের নেই, সমস্যাটা আমাদের রান্নাঘরে অবধি ঢুকে গেছে। আমাদের গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে গ্যাস পাওয়া যাচ্ছে না, সুতরাং আমাদের মানে বেঁচে থাকার যে রসদ, প্রাথমিক রসদ খাদ্য, সেখানে আঘাত। যে আমাদের উপরে যে সংকটময় পরিস্থিতি চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা থেকে বেরিয়ে আসার এক এবং একমাত্র গণতান্ত্রিক পদ্ধতি তো নির্বাচন, এবং সামনেই নির্বাচন আসছে, পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচনটা আসছে, সেখানে কি ভাবছো? সামনের বিধানসভা নির্বাচন বামপন্থাই একমাত্র বিকল্প, সেই বিশ্বাস আমার রয়েছে। আমি এখানে ফিলোসফি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার। আচ্ছা, তোমার আগের বন্ধু মানে বলেছে যে বামপন্থাই একমাত্র বিকল্প, তো সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে দেখছো সেটাকে? হ্যাঁ, কথাটার সাথে আমি একমত, বামপন্থাই বিকল্প। কারণ আমরা বিগত বছরগুলো থেকে আমাদের যে শাসক দলকে দেখে আসছি, তারা একটা মানুষের যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো উঠে গেছে, এবং সরকারি হসপিটালগুলোর কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, স্কুল কলেজগুলো, সরকারি স্কুলগুলো প্রায় উঠে যেতে বসেছে, এবং আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে আসি, তাদের পক্ষে ইংলিশ মিডিয়ামে অত টাকা ফিস দিয়ে পড়াশোনা করাও সম্ভব নয়। এবং এই যাদবপুর প্রেসিডেন্সি বা এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার সাথে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো, আমিও একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে এখানে এসে পড়েছি, এবং তার মান যে জায়গায় এসে নেমেছে, টিচার নেই, টিচার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর সিট খালি, টিচারের কোনো নিয়োগ নেই। এবং আমরা কিছু মাস আগে দেখেছি যে এসএসসি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, রাস্তায় বহুদিন ধরে শিক্ষকরা বসেছিল। এবং আমার মনে হয় এই সময় একমাত্র বামপন্থাই বিকল্প, কারণ এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার পেতে গেলে একমাত্র তাদেরকেই আমাদের নির্বাচন করতে হবে, যারা আমাদের মতো সাধারণ মানুষের নিডগুলো নিয়ে কথা বলবে। চাকরি, শিক্ষা, মানে ভাতা অবশ্যই মানুষের কাছে নিড, কিন্তু ভাতা দিচ্ছি বলে আমি চাকরি দেব না। প্রত্যেকে সেই উপার্জনটা আসা উচিত, যাতে করে ভাতাটা তার এক্সট্রা লাভ হয়, ভাতা কখনো একটা মানুষের জীবন চালাতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো যাদবপুরে রয়েছি, এখানকার ক্যান্ডিডেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তো যেখানে প্রতিটা জায়গায়, প্রতিটা বিধানসভায় বারবার এই কথাটা উঠে আসছে যে কোনো ইউথ ক্যান্ডিডেট হলে সুবিধা হয়, সেখানে বিকাশ বাবু অনেকটা মানে আমাদের সাথে বা তোমাদের সাথে অনেকটা এজ গ্যাপ, সেটার জন্য কি কোনো সমস্যা বলে মনে হয়? মানে মনে হয় কি যে না, বিকাশ বাবুর জায়গায় অন্য কেউ হলে ভালো হতো, নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম পারফেক্ট যাদবপুরের জন্য? আমরা যদি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, সেখানে আমাদের একটা আইডিওলজির ব্যাপার তো থাকে, এবং এই যে এজ গ্যাপের ব্যাপারটাও বলা হলো, আমার মনে হয় যে যদি সংগঠন বা পার্টি মনে করে থাকে যে এই আমার জন্য সঠিক ক্যান্ডিডেট, তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আমার মনে হয় না এজ গ্যাপটা ম্যাটার। কারণ নাম কি? আমার নাম ময়ূর দাস, আমি সিএলএ পড়ি,
কম্পারেটিভ লিটারেচার ফার্স্ট। আচ্ছা, তুমি? আমি স্বাগতা নাথ, আমি কম্পারেটিভ লিটারেচার UG1। আচ্ছা, সামনে বিধানসভা নির্বাচন আসছে, তো সেই নির্বাচনটায় কি ভাবছো, কিভাবে এগোবে সেই নির্বাচনটা সম্পর্কে কি চিন্তা ভাবনা রয়েছে? আমার যেহেতু ফার্স্ট ভোটার আমি শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, কর্মসংস্থান, এগুলো নিয়ে আর কি বিষয়বস্তু, মানে সব কিছুর সাথে কানেক্ট। যেরকম এখানে যে ICC ইলেকশন হবে থেকে শুরু করে স্টুডেন্টদের কি দরকার, যেরকম স্টুডেন্টদের ইউনিভার্সিটির ভেতর যা সমস্যা সেটা কিছুটা বাইরে দিয়ে কানেক্টেড থাকে। অবভিয়াসলি বের হবে, ইউনিভার্সিটি থেকে পাস আউট হবে, যে বাড়িতে কর্মসংস্থানের জন্য খুঁজবে। তো সেটার জন্য আমরা গিয়ে মানে প্রতিনিয়ত এটাই বলেছি যে শিক্ষার সাথে সাথে কর্মসংস্থান, এগুলো সব কিছুর জন্য আমাদের কথা বলতে হবে। মানে আরও ইউথ যারা, তাদেরকে আরও জিনিসপত্রে ইনভলভ হতে হবে, যেটা খুব একটু কম দেখা যাচ্ছে, যে তাদের কাছে অ্যাকচুয়াল কী জিনিসটা, যে কী দরকার সেটা ভেবে আমাদের চলতে হবে। যেরকম আমাদের দেখুন নির্বাচন যেটা আসছে, নির্বাচনের এখানে দুজন যে মানে বিভিন্ন দল প্রার্থী দিয়েছে, তার মধ্যে দেখুন যে একটা বিষয় আছে, আপনি দেখতে পারবেন যে শিক্ষাগত দিক দিয়ে যদি দেখেন যে অনেকেই সেরকম মানে শিক্ষা বা রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু ফেম বা পাওয়ার জন্য তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। সেখানে আপনি দেখুন বিকাশ রঞ্জন, উনি একজন বর্ষিয়ান উকিল, মানে অনেক মানে নলেজ আছে ওনার, এমনকি এদেরও নলেজ আছে। এটাই ইউথদের কাছে এটাই মানে বার্তা জানানোর, যে একটুখানি ভেবেচিন্তে ভোটটা দিতে, না কি কোনো ধর্ম, কোনো তোলাবাজি বা কোনো সুবিধা না দিয়ে অ্যাজ আ হোল দেখি, যে অ্যাজ আ স্টুডেন্টদের কী চায় বুঝে ভোটটা দিতে। বুঝে ভোটটা দেওয়া উচিত, সেটা তোমার বন্ধুই জানাচ্ছে, কিন্তু আবার অন্য দিক থেকে যদি আমরা দেখি তাহলে ইউথের কথা বারবার উঠে আসছে। তো সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইউথের মধ্যে পড়ছেন না, উনি বর্ষিয়া, তো সেটাতে কি কোনো মনে হয় সমস্যা? আমার মনে হয় যে বয়সটা ম্যাটার করে না। আমার মনে হয় যে বয়সটা ম্যাটার করে না, তার যাই বয়স হোক না কেন। এবং আমার মনে হয় আমাদের দল থেকে যেই দাঁড়াবে সে আমাদের ভালোটা চেয়েই দাঁড়াবে, তাতে কোনো যায় আসে না যে সে আমাদের থেকে কতটা বড় হয়। আর আমাদের ইউথ ভাবে যে আমাদের ইউথ হচ্ছে মারাত্মক স্বাধীন চেতা, এবং আমাদের ইউথের কোনোদিনই মনে হয়নি যে একটু কম বয়সী দাঁড়াবে তো আমাদের মেন্টালিটির সাথে ম্যাচ করবে, তো আমাদের নিয়ে বেশি ভাবতে পারবে, এরকমটা তো হয় না। গৌরব বর্মন, আমি IR ডিপার্টমেন্টে PG1 এ। আচ্ছা, তোমার আগের বন্ধুরা সবাই বলছেন যে এখানে যেহেতু যাদবপুরে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা পদক্ষেপ নিতে হবে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওনারা ভাবছেন যে একদম সঠিক প্রার্থী। তো আমি ধরে নিতে পারি তোমার বন্ধুরা যখন এটা বলছেন তোমারও নিশ্চয়ই এটাই মতামত হবে, কিন্তু এবারের ভোটটা একটু আলাদা, কারণ আমরা বারবার প্রথম থেকে শুনে আসছিলাম যে বামপন্থার পুনরুত্থান দরকার, এবং সেটা শুধুমাত্র CPIM নয়, তার সঙ্গে ML রয়েছে। মানে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্য একসঙ্গে জনসভা করছেন, ওনারা বলছেন বামপন্থার পুনরুত্থান দরকার। তো এই বামপন্থার পুনরুত্থান কিভাবে হবে বলে মনে হয়? বামপন্থার পুনরুত্থান তো অবশ্যই দরকার, কারণ বামপন্থীরা যদি না থাকে, বামপন্থা যদি না থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে যাদের স্বার্থ পূরণ মূলত হবে সেটা হচ্ছে এই কর্পোরেট কোম্পানি, আম্বানি, আদানি, টাটা থেকে শুরু করে তাদেরই স্বার্থ পূরণ, তাছাড়া কারোর স্বার্থ পূরণ হবে না। এই যে গণতন্ত্রের বৃহৎ উৎসব বলে ভোটকে করা হয়, কিন্তু সেটা শুধুমাত্র প্রহসনে দাঁড়িয়ে, সেই জায়গায় বামপন্থার পুনরুত্থান দরকার আছে। আর বামপন্থার পুনরুত্থান একমাত্র সম্ভব, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাস্তায় আন্দোলন, গণ আন্দোলনের মধ্যে দিয়ে বামপন্থার পুনরুত্থানের দরকার, জনসমর্থনের মধ্যে দিয়ে দরকার। তো সেই ক্ষেত্রে CPM হোক বা CPIML হোক, তারা সবাই এই যে গোটা সময়টা জুড়ে সেই কাজ করেছে, অনেক বেশি পরিমাণেই করেছে সেই কাজ। সেটা এশায়ের বিরুদ্ধে যে নাগরিকদের হয়রানি যেভাবে করা হচ্ছিল তার বিরুদ্ধে তারা রাস্তায় থেকেছে, সেটা CAA হোক সেই সময় তারা রাস্তায় থেকেছে, তাছাড়া শুরু করে কৃষক বিল বা লেবার কোড, প্রত্যেকটা যেগুলো মূলত সাধারণ মানুষের দাবি দেওয়া, যেগুলো মূলত কৃষক শ্রমিকদের দাবি, সেগুলোর ক্ষেত্রে সবসময় এই বামপন্থী যে দল তারা থেকেছে, সেই জায়গা থেকে জনসমর্থন তো অবশ্যই তৈরি হয়েছে। আর দ্বিতীয়, এই ভোটে আমার মনে হয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেটা একটা বাম ঐক্য তৈরি। তারা আরও বেশি নিজের জায়গায়, যে জায়গায় তারা নিজেদের অর্গানাইজেশন স্ট্রং আছে, সেখানে আরও বেশি করে জনমত তৈরি করতে পারবেন, জনভিত্তি তৈরি করতে পারবেন। জনভিত্তি তৈরি করার মাধ্যমে ভোটের রাজনীতি হোক বা
বামপন্থীরা যে সবসময় একটা বিপ্লবের মধ্যে দিয়ে সামগ্রিক গোটা ব্যবস্থা চেঞ্জের কথা বলেন, সেটাও করা সম্ভব হবে এই জনগোষ্ঠীর মধ্যে দিয়ে।